আসসালামু আলাইকুম। ডাইনি ঘরের সকল ভয়ার্ত শ্রোতাদের জানাচ্ছি স্বাগতম। আমি আপনাদের হোস্ট আলিফ চলে এসেছি আরও একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত গা শিউরে ওঠা পর্ব নিয়ে। আমাদের চারপাশের এই পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যার কোনো যৌক্তিক ব্যাখ্যা আমরা খুঁজে পাই না। আজকের ঘটনাটিও ঠিক তেমনই এক নব্যাখ্যাত এবং অলৌকিক অভিজ্ঞতার সাক্ষী। আজকের এই ভয়ঙ্কর ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন চাঁদপুর জেলার মতলব থানার বাসিন্দা সাকিব হাসান ভাই। চলুন আর দেরি না করে সাকিব ভাইয়ের পাঠানো সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার জগতে প্রবেশ করি। তবে একটি কথা মনে রাখবেন, এই ঘটনা শোনার পর রাতের বেলা একা পুকুর বা নদীর ধারে যাওয়ার আগে দুবার ভাববেন। আর হ্যাঁ, আপনার জীবনেও যদি এমন কোনো অলৌকিক বা ভুতুরে ঘটনা ঘটে থাকে যা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে দেরি না করে আপনার নাম ও ঠিকানা সহ পাঠিয়ে দিন আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে। আমাদের মেইল অ্যাড্রেসটি হল dainyghor@gmail.com। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব, মেঘনা পারের সেই অভিশপ্ত রাতের কাহিনী। ঘটনাটি আজ থেকে প্রায় বছর 10 আগের। চাঁদপুরের মতলব থানার একটি গ্রাম, যার পাশ দিয়ে বয়ে গেছে প্রমত্তা মেঘনা নদী। সেই গ্রামেরই এক ডানপিটে আর সাহসী যুবক ছিল রহিম। বয়স হবে 22 কি 23। রহিম পেশায় জেলে না হবেও তার নেশা ছিল রাতে মাছ ধরা। বিশেষ করে অমাবস্যার রাতে, যখন চারদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে আসে, তখন বড় বড় বোয়াল আইর মাছ ধরার জন্য সে একা একাই বেরিয়ে পড়ত ডিঙি নৌকা নিয়ে। গ্রামের সবাই তাকে নিয়ে গর্ব করত, আবার অনেকেই তার এমন দুঃসাহস দেখে ভয়ও পেত। গ্রামের পশ্চিম দিকে মেঘনার একটি বাঁকে ছিল একটা পুরনো ঘাট। ঘাটটি বহু বছর ধরে পরিত্যক্ত। শ্যাওড়া আর আগাছায় ভর্তি সেই ঘাটটিকে সবাই শ্যাওড়া ঘাট নামেই ডাকত। শোনা যেত ওই ঘাটে নাকি একসময় এক যুবতী মেয়ে পানিতে ডুবে মারা গিয়েছিল। এরপর থেকে অনেকেই রাতের বেলা ওই দিকটায় অদ্ভুত সব শব্দ শুনেছে, কেউ কেউ নাকি এক ছায়ামূর্তিও দেখেছে। তাই দিনের বেলাতেও মানুষ ওই ঘাট এড়িয়ে চলত। কিন্তু রহিম এসব কথায় কান দিত না। তার মতে এসব ছিল গ্রামের বুড়োদের বানানো গাল গল্প। সেদিন ছিল এক অমাবস্যার রাত। আকাশটা যেন কালো চাদরে ঢাকা, একটা তারাও দেখা যাচ্ছিল না। চারদিক এতটাই নিস্তব্ধ যে নিজের হৃৎপিণ্ডের শব্দও পরিষ্কার শোনা যাচ্ছিল। রহিম তার মাছ ধরার সরঞ্জাম আর একটা হারিকেন নিয়ে শ্যাওড়াঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তার মাথায় জেদ চেপেছিল, আজ সে ওই ঘাট থেকেই সবচেয়ে বড় মাছটা ধরবে। ঘাটে পৌঁছে রহিম নৌকাটা বাঁধল। চারদিকে একটা ছমছমে পিন পতন নীরবতা, শুধু ঝিঝি পোকার ডাক আর পানির মৃদু ছলাছলার শব্দ। হারিকেনের আলোতে চারপাশের পরিবেশটা আরও বেশি রহস্যময় লাগছিল। রহিম বড়শি ফেলে অপেক্ষা করতে লাগল। ঘণ্টাখানেক কেটে গেল, কিন্তু কোনো মাছের দেখা নেই। রহিম কিছুটা অধৈর্য হয়ে উঠেছিল। ঠিক তখনই সে শুনতে পেল এক অদ্ভুত শব্দ। মনে হলো কোনো মেয়ে মিষ্টি সুরে গান গাইছে। সুরটা এতটাই করুণ আর মিষ্টি ছিল যে রহিমের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সে হারিকেনটা উঁচু করে চারদিকে দেখার চেষ্টা করল, কিন্তু কিছুই দেখতে পেল না। ভাবল হয়তো মনের ভুল, কিন্তু না, সুরটা আবার ভেসে এলো। এবার আরও স্পষ্ট, মনে হচ্ছে খুব কাছ থেকেই কেউ গাইছে। রহিম এবার একটু ভয় পেল। সে উঠে দাঁড়ালো, আর ঠিক তখনই তার বড়শিতে প্রচণ্ড জোরে একটা টান পড়ল। এত জোরে টান এর আগে সে কখনো অনুভব করেনি। তার মনে হলো বিশাল কোনো মাছ আটকা পড়েছে। সব ভয় ভুলে সে খুশিতে চিৎকার করে উঠল আর বড়শি টানতে লাগল। অনেকক্ষণ ধস্তাধস্তির পর যখন মাছটা প্রায় কিনারে চলে এসেছে, তখন হারিকেনের আলোতে যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। এটা কোনো মাছ নয়, বরং একরাশ কালো লম্বা চুল। চুলগুলো সাপের মতো পানিতে কিলবিল করছে। রহিম ভয়ে চিৎকার করে বড়শি ছেড়ে দিতে চাইল, কিন্তু পারল না। তার হাত দুটো যেন অবশ হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে পানির নিচ থেকে দুটি ধবধবে সাদা হাত বেরিয়ে এসে রহিমের পা জড়িয়ে ধরল। হাতের স্পর্শটা ছিল বরফের মতো ঠান্ডা। রহিম অনুভব করল কেউ থেকে প্রচণ্ড শক্তিতে পানির দিকে টেনে নিয়ে যাচ্ছে। সে তার জীবনের সব শক্তি দিয়ে চিৎকার করে উঠল, কিন্তু সেই নির্জন রাতে তার চিৎকার শোনার মতো কেউ ছিল না। একটা তীব্র ঝাঁকুনি দিয়ে সে নিজেকে ছাড়িয়ে নিতে পারল, কিন্তু ততক্ষণে তার ডান পায়ের ধারালো নখের 3টি গভীর আঁচড় বসে গেছে। সে পাগলের মতো নৌকা বেয়ে বাড়ির দিকে রওনা হলো। পেছনে তখনও সেই মিষ্টি কান্নার সুর ভেসে আসছিল। বাড়িতে ফিরে রহিম জ্বরে কাঁপতে শুরু করল। তার বাড়ির লোকজনকে এসে কিছুই বলতে পারল না। ভয়ে তার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছিল না। পায়ের আঁচড়ের দাগগুলো কেমন নীলচে হয়ে গিয়েছিল। গ্রামের কবিরাজ এসে অনেক লতাপাতা বেটে লাগিয়ে দিল, কিন্তু ক্ষত শুকানোর বদলে আরও বাড়তে লাগল। এরপর থেকেই শুরু হলো আসল আতঙ্ক। রহিম দিন দিন কেমন যেন চুপচাপ হয়ে যেতে লাগলো। সারাদিন ঘরের এক কোণে বসে থাকত আর শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকত।
কিন্তু রাত হলেই শুরু হতো তার অদ্ভুত আচরণ। মধ্যরাতে প্রায় সে বিড়বিড় করে বলতো, ওই তো, ও আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। তার বাড়ির লোকজন দেখত রহিম ঘুমের ঘোরে বিছানা থেকে উঠে দরজা খোলার চেষ্টা করছে, যেন বাইরে কেউ তার জন্য অপেক্ষা করছে। এরপর শুরু হলো সেই ভয়ঙ্কর ঘটনা। প্রতি রাতে, ঠিক রাত 1টার পর, রহিমের ঘরের জানালার বাইরে থেকে এক মিষ্টি নারী কণ্ঠের ডাক শোনা যেত, রহিম, ও রহিম, আমার কাছে চলো, পানির দেশে অনেক শান্তি। প্রথম বাড়ির সবাই ভাবত হয়তো তাদের মনের ভুল, কিন্তু একদিন রহিমের বাবা স্পষ্ট সেই ডাক শুনতে পেলেন। তিনি দরজা খুলে দেখেন বাইরে কেউ নেই, শুধু থমথমে অন্ধকার। রহিমের অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। সে খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিল। শরীরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, চোখ দুটো কোটরের ভেতর ঢুকে গেছে। সে এখন আর দিনের বেলাতেও কথা বলে না, শুধু রাতের বেলা সেই ডাক শোনার জন্য অপেক্ষা করে। গ্রামের সবাই বলাবলি করতে লাগলো, রহিমকে শ্যাওড়া ঘাটের জিনে ধরেছে, ওকে জিন বর করেছে, নিজের কাছে নিয়ে যেতে চায়। অবশেষে রহিমের বাবা একজন বড় আলেম এবং হুজুরের শরণাপন্ন হলেন। হুজুর সব শুনে রহিমের বাড়িতে এলেন। রহিমকে দেখেই তার মুখটা গম্ভীর হয়ে গেল। তিনি বুঝতে পারলেন ব্যাপারটি খুব সহজ নয়। হুজুর রহিমকে একটা ঘরের মাঝখানে বসিয়ে চারপাশে আয়াতুল কুরসি পড়ে, তারপর কোরআনের আয়াত পড়া শুরু করলেন। আয়াত পড়ার সাথে সাথেই রহিম এক অদ্ভুত আচরণ শুরু করল। সে হিংস্র পশুর মতো গর্জন করতে লাগল। তার নিজের কণ্ঠস্বর বদলে গিয়ে এক তীক্ষ্ণ হিসিসে নারী কণ্ঠে সে চিৎকার করে বলতে লাগল, ছেড়ে দে ওকে, ও আমার, ওকে আমি নিয়ে যাবই, ও আমার শান্তি নষ্ট করেছে। সারা বাড়ি যেন কাঁপতে শুরু করলো। ঘরের বাতিগুলো দপদপ করে জ্বলতে নিভতে লাগলো। হুজুর অবিরাম আয়াত পড়ে রহিমের গায়ে ফু দিতে লাগলেন। প্রায় ঘণ্টাখানেকের এই লড়াইয়ের পর রহিমের শরীরটা হঠাৎ নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ঘরটা আবার শান্ত হয়ে গেল। জ্ঞান ফেরার পর রহিম অনেকক্ষণ ধরে কাঁদল। সেই দিনের রাতের সব ঘটনা তার মনে পড়ে গিয়েছিল। হুজুর বললেন, খুব শক্তিশালী এক জলজিন ওকে আছর করেছিল। আল্লাহর রহমতে এই যাত্রায় বেঁচে গেছে, কিন্তু একটা তাবিজ দিলাম, এটা সব সময় ওর সাথে রাখতে হবে, আর জীবনেও যেন সে রাতের বেলা কোনো জলাশয় ফেঁচে না যায়। রহিম সেদিন প্রাণে বেঁচে গিয়েছিল, কিন্তু তার জীবনটা আর আগের মতো ছিল না। সেই ডান পিঠে সাহসী যুবকটি একেবারে বদলে গিয়েছিল। সে সারা জীবন একটা অজানা ভয় নিয়ে বেঁচেছিল। রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাতেও সে আর কোনোদিন কোনো নদী বা পুকুরের কাছে যায়নি। তার পায়ের সেই 3টি আছরের দাগ সারা জীবন রয়ে গিয়েছিল, যা তাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দিত মেঘনা পাড়ের সেই অভিশপ্ত রাতের কথা। শোনা যায় এখনও নাকি কোনো অমাবস্যার রাতে শ্যাওড়া ঘাটের দিক থেকে এক করুণ কান্নার সুর ভেসে আসে, যা তার শিকারকে খুঁজে বেড়ায়। এই ছিল সাকিব ভাইয়ের পাঠানো সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমরা সাকিব ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভয়াল কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকবেন। আর হ্যাঁ, রাতের অন্ধকার সবসময় সুন্দর হয় না। শুভরাত্রি।